আমাকে যদি জিজ্ঞাসা করেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থাটা কি, সেটা খোলাখুলিভাবে যদি বলতে হয়, ভালো না। একমাত্র দেশ বাংলাদেশ যেখানে আপনি এমফিল ছাড়া, পিএইচডি ছাড়া বিশ্ববিদ্যালয়ের আপনি প্রফেসর হতে পারবেন, অধ্যাপক হতে পারবেন, বা এমনকি আপনি ভাইস চ্যান্সেলর হয়ে যেতে পারবেন। নকলের ব্যাপারে আমরা মোটামুটি জিরো টলারেন্সে আছি। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও 3%, 4%, ইভেন নেপালের মতো দেশেও তারা 3%, আর আমাদের এখানে হলো লেস দেন 2% অফ দ্য জিডিপি আমরা শিক্ষা খাতে খরচ করছি। আপনি ঠিকই বলেছেন, আমরা অনেকগুলো চ্যালেঞ্জ ছিল আমাদের সামনে। আমরা যখন দায়িত্ব গ্রহণ করার পরে আমরা দেখতে পেলাম যে বিশ্ববিদ্যালয়টা প্রায় 33 বছরে তার জীবনে সেখানে শিক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু শিক্ষার ভিতরে যে বারবার পরিবর্তন আনা দরকার, সংস্কার আনা দরকার, সেই সংস্কারগুলো সেখানে ছিল না। আমরা জয়েন করার সাথে সাথে অনেকগুলো চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হয়েছে। একটা চ্যালেঞ্জ ছিল আমাদেরকে ছেলে মেয়েদেরকে ক্লাসে ফিরিয়ে আনা। 24-এর গণ অভ্যুত্থানের পরে, অগাস্টের পরে ছেলে মেয়েদেরকে ক্লাসে ফিরিয়ে আনা। শিক্ষকদের ভিতরে সমস্ত কলেজগুলোতে আমাদের অধীনে প্রায় 2500 কলেজ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়, প্রায় 40 লক্ষ শিক্ষার্থী, তাদেরকে ক্লাসে ফিরিয়ে আনা এবং শিক্ষকদের ভিতরে এক ধরনের দলাদলি এবং প্রিন্সিপাল সাহেবদেরকে, শিক্ষকদেরকে অনেক সময় মব ভায়োলেন্সের মাধ্যমে তাদেরকে টেনে নামানো। তাদেরকে আমরা বলেছি যে যদি তোমাদের কারো কোনো শিক্ষকের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে আমাদেরকে জানাও, কোনো প্রিন্সিপালের বিরুদ্ধে যদি আমাদের কাছে কোনো অভিযোগ থাকে আমাদেরকে জানাবে, আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। এবং তদন্ত করে আমরা অনেক ব্যবস্থা নিয়েছি। তো এই প্রিন্সিপাল সাহেবদেরকে কলেজে ফিরিয়ে এনে, শিক্ষকদেরকে কলেজে ফিরিয়ে এনে, 40 লক্ষ শিক্ষার্থীদেরকে কলেজে ফিরিয়ে এনে আনাটাই আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জটা আমরা খুব ভালোভাবে সক্ষমতার সহিত আমরা সেটা করতে পেরেছি। একটা চ্যালেঞ্জ ছিল আমাদের সামনে যে ছেলেমেয়েরা ক্লাসে আসছে না। তো এখন ক্লাসে আসছে না এটা বললেই তো হবে না। আমাদের এখানে ক্লাসে আসার জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার, সে ধরনের পরিবেশের অভাব ছিল। এরকম একটা অবস্থার পরিপ্রেক্ষিতে ছেলে মেয়েদেরকে ক্লাসে ফিরিয়ে আনতে গিয়ে আমাদেরকে 60% ক্লাসে উপস্থিতি থাকতে হবে যদি পরীক্ষা দিতে হয়। সেই সিদ্ধান্তের দিকে যেতে হয়েছে, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে যেতে হয়েছে। এটা একটা চ্যালেঞ্জ ছিল আমাদের এখানে। এই ইনকোর্স পরীক্ষা এবং অ্যাসাইনমেন্ট এগুলো নিয়ে এক ধরনের প্রহসনের মতো ব্যবস্থা ছিল। সেইটাকেও আবার নিয়ন্ত্রণে আনা। ইনকোর্স পরীক্ষা দিলে পরে সেটার খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে, আমরা সেটা চেক করে দেখব। একটা অংশ আমাদের লক্ষ লক্ষ ইনকোর্সের খাতা, সেটা আমরা একটা অংশ আমরা চেক করে দেখব যে সেগুলো ঠিক আছে কিনা। সেই চ্যালেঞ্জটা আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে এবং সেই চ্যালেঞ্জটাও আমরা মোটামুটি একটা পর্যায়ে আমরা আসতে পেরেছি। তারপরে যে চ্যালেঞ্জটা আমাদের কাছে মনে হয়েছে সেটা হলো যে আমাদের কারিকুলাম এবং সিলেবাস। আমাদের কারিকুলামে বেসিক্যালি কোনো হাত দেওয়াই হয় নাই এবং সিলেবাস যেগুলো আছে সেই সিলেবাসগুলো আপনার কোনো তেমন একটা টাচ করা হয় নাই গত 34 বছরে। এবং সেই সিলেবাসগুলো বাজারের সাথে, যে প্রশ্নটা আপনি করলেন যে বাজারের সাথে সেই সিলেবাসের কোনো যোগাযোগ আছে কিনা, বাজারের সাথে আমরা দেখলাম যে সেই সিলেবাসের কোনো যোগাযোগ নাই। ইন্ডাস্ট্রি একাডেমির লিঙ্কেজটা অলমোস্ট নীল পর্যায়ে। এইরকম একটা অবস্থার ভিতরে আমরা এই জায়গাটাতে কাজ শুরু করেছি এবং আমরা আশা করছি যে আগামী বছর 2-1-এর ভিতরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত সিলেবাসগুলা একদম আন্তর্জাতিক মানের না হলেও দেশীয় মান এবং সাউথ ইস্ট এশিয়ার অন্যান্য ওপেন ইউনিভার্সিটি অথবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে লেভেলের সিলেবাস পড়ানো হয় সেই সমস্ত সিলেবাসগুলো আমরা পড়ানোর চেষ্টা করব। আমাকে যদি জিজ্ঞাসা করেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থাটা কি, সেটা খোলাখুলিভাবে যদি বলতে হয়, ভালো না। আমরা শিক্ষা ব্যবস্থার কোনো ক্ষেত্রেই কোনো ধরনের কোনো বেঞ্চমার্ক প্রতিষ্ঠা করতে পারি নাই। শিক্ষার যে মূল কারণটা কি সেটাই আমরা ধরতে পারি নাই। আমরা না পেরেছি শিক্ষার কোনো একটা, বিভিন্ন ধরনের মডেল কাজ করে শিক্ষায়। আপনি যদি ব্রডার সেন্সে বলেন, এই পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এক ধরনের শিক্ষার এক ধরনের মডেল, আপনি ওয়েস্টে আরেক ধরনের মডেল, ব্ল্যান্ডেড মডেল, এগুলো অনেক কিছু আছে।
কিন্তু আমরা কোনো একটা শিক্ষা ব্যবস্থাকে আমরা ফলো করতে পারি নাই, যার জন্য আমাদের এইখানে টোটাল শিফট অফ এডুকেশন প্যারাডাইম আমাদের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। প্রাথমিক শিক্ষা কেন দিচ্ছি, কী উদ্দেশ্যে দিচ্ছি, আমরা কাদেরকে কোন ধরনের প্রাথমিক শিক্ষা দিচ্ছি? এক প্রাথমিক শিক্ষায় আপনার বিভিন্ন ধরনের আপনার শিক্ষা ব্যবস্থা দেখতে পাওয়া যায়, সরকারি, বেসরকারি, ইংলিশ মিডিয়াম, আরবি মিডিয়াম, বিভিন্ন ধরনের আপনার ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল, বিভিন্ন ধরনের আপনার এই শিক্ষা ব্যবস্থা চালু আছে। গরিব মানুষের ছেলে মেয়েদের জন্য এক ধরনের শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক শিক্ষা, মধ্যবিত্তের জন্য এক ধরনের প্রাথমিক শিক্ষা, ধনী মানুষদের জন্য এক ধরনের প্রাথমিক শিক্ষা। একটা দেশে, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটা দেশে এটা কখনো আশা করি নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ, আপনি সিঙ্গাপুরে গিয়ে দেখেন, ইভেন ভারতের স্কুলগুলার তাদের যে কীটা আপনি দেখেন, তাদের যে প্যাডাগজি, তাদের ক্লাসে পাঠদানের যে পদ্ধতি, শিক্ষকদের যে বেতন, তাদের যে স্ট্রাকচার, স্কুল কলেজগুলোতে তাদের যে পরিবেশ, সেটা আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন। শ্রীলঙ্কাতে যান, শ্রীলঙ্কা তো আমাদের থেকে খুব ধনী দেশ না। শ্রীলঙ্কাতে যান, শ্রীলঙ্কার প্রাথমিক স্কুলগুলোর বাচ্চাদেরকে আপনারা দেখেন, তাদের শিক্ষকদের বেতনের স্কেল দেখেন, তারা সব কিছু ফেলে রেখে সবার আগে শিক্ষাকে তারা প্রাধান্য দিয়েছে এবং জিডিপির 5% অথবা কোথাও কোথাও 6%, 7%, 8% শিক্ষা খাতে তারা খরচ করছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও 3%, 4%, ইভেন নেপালের মতো দেশেও তারা 3%, আর আমাদের এখানে হলো লেস দেন 2% অফ দ্য জিডিপি আমরা শিক্ষা খাতে খরচ করছি, যার জন্য সরকারের যে বাজেটারি যে অ্যালোকেশন আমাদের প্রাথমিক শিক্ষায় অথবা মাধ্যমিক শিক্ষায় অথবা উচ্চশিক্ষায়, তার পরিমাণ চাহিদার তুলনায় অনেক অনেক কম। তারপরেও যে অ্যালটমেন্টটা আছে, অথবা বাইলেটারাল পার্টনার অথবা ডেভেলপমেন্ট পার্টনাররা যে প্রজেক্টগুলো তারা করেছেন গত 54 বছরে এদেশের প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা, আমি প্রজেক্টের নামগুলো বলতে চাই না, আমি প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে আমার ধারণা আছে এবং অনেকগুলো প্রজেক্টের সাথে আমাদেরও সংশ্লিষ্টতা আছে। সেই প্রজেক্টগুলো যদি সঠিকভাবে বাস্তবায়িত হতো, সেই টাকাগুলো যদি সঠিকভাবে গুড গভর্নেন্স এবং অ্যাকাউন্টেবিলিটিটা যদি সেখানে সংরক্ষিত হতো, তাহলেও একটা মোটামুটি পরিবর্তন আপনার প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষায় দেখতে পাওয়া যেত। আমাকে যদি এখন এই মুহূর্তে জিজ্ঞাসা করেন যে কি কি পরিবর্তন হয়েছে, আমি বলবো তেমন কোনো পরিবর্তন হয় নাই। প্রাথমিক শিক্ষায়ও না, মাধ্যমিক শিক্ষায়ও না, উচ্চশিক্ষায়ও না। আপনি বিশ্ববিদ্যালয়ে বহু প্রফেসর পাবেন যে যারা অধ্যাপক হয়েছেন, একটা আন্তর্জাতিক মানের একটা আন্তর্জাতিক জার্নালে একটা পেপার নাই। আপনি বহু বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন প্রফেসর হয়েছেন, তার আর সেকেন্ড কোনো মাস্টার্স নাই, কোনো এমফিল নাই, কোনো পিএইচডি নাই। একমাত্র দেশ বাংলাদেশ যেখানে আপনি এমফিল ছাড়া, পিএইচডি ছাড়া বিশ্ববিদ্যালয়ের আপনি প্রফেসর হতে পারবেন, অধ্যাপক হতে পারবেন, বা এমনকি আপনি ভাইস চ্যান্সেলর হয়ে যেতে পারবেন। হ্যাঁ, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েদের জন্য, শিক্ষকদের জন্য সামান্য কিছু সহায়তা, গবেষণা সহায়তা আছে এখন। আর ছাত্রদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো গবেষণা, কোনো সহযোগিতা নাই, এই মুহূর্তে কোনো সহযোগিতা নাই। কিন্তু পরিবেশটা সেরকম আছে কিনা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা গবেষণা করবে? হ্যাঁ, আছে। তাদেরকে যদি আমরা গাইডেডভাবে যদি আমরা গ্রুপ ওয়াইজ ফান্ড দিতে পারি, তাহলে তারা কি সেই গবেষণা কর্মটা শেষ করতে পারবে? সেই সক্ষমতা আছে। শিক্ষকরা আছেন গাইড করার জন্য, আছেন। আমাদের এখানে কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বেশ কয়েক ডজন এই শতবর্ষব্যাপী শতবর্ষের কলেজ রয়েছে। আমাদের এখানে প্রায় 250-র মতো মডেল কলেজ আছে সারা দেশে, এবং সারা দেশের সরকারি কলেজগুলো যেগুলো স্নাতক এবং স্নাতকোত্তর কলেজগুলো যেগুলো, সেগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। সেখানে উপযুক্ত শিক্ষকরা কিন্তু আছেন। এবং আমাদের কোনো কলেজ থেকে যে জার্নাল বের হয়, সেই জার্নালের কোয়ালিটি যে খুব খারাপ তাও বলা যাবে না, কিন্তু তাকে আরেকটু গাইড করলে সেটা হয়তো আন্তর্জাতিক মানে সেই জার্নালে পৌঁছাতে পারবে। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে গবেষণার বর্তমান অবস্থা কী, সেটা হলো ধরেন অ্যারাউন্ড 5 to 10% শিক্ষক অথবা শিক্ষার্থীরা গবেষণার সাথে যুক্ত। এটাকে যদি আপনি কোনোভাবে অ্যারাউন্ড 50%ও নিতে পারেন, যে শিক্ষার্থীদেরকে উৎসাহ দিয়ে একটা গবেষণামুখী করা, শিক্ষকদেরকে বিভিন্ন ধরনের ফান্ড দিয়ে অথবা তাদেরকে ট্রেনিং দিয়ে, গবেষণা ফান্ড কীভাবে আনতে হয় সেখানে ট্রেনিং দিয়ে যদি তাদেরকে গবেষণায়
নিয়োগ করা যায়, তাহলে গবেষণার জন্য বাংলাদেশের যে অবস্থান, সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান গবেষণাতে একদম তলানিতে, একদম তলানিতে। মানে যে সমস্ত দেশগুলোর সাথে আমরা কম্পেয়ার করি, যে সমস্ত দেশগুলোর সাথে আমরা অর্থনৈতিক ক্ষেত্রে আমরা এই ফাইট করার চেষ্টা করছি, অর্থনীতিতে যদি দেখেন বাংলাদেশের অবস্থান সারা বিশ্বে, তাহলে তার যে অবস্থান এখন এই মুহূর্তে আছে, শিক্ষাক্ষেত্রে তার 3 গুণ নিচে, 70-80তম স্থানও হবে না শিক্ষাক্ষেত্রে। গবেষণার ক্ষেত্রে তো আরও খারাপ অবস্থা। এই জায়গাটাতে আপনি সম্ভাবনা আছে, একটা বিরাট সম্ভাবনার জায়গা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন একটা নেসেসারি, এবং এখানে প্রথম সমাবর্তনের পরে আর কোনো সমাবর্তন হয় নাই। দ্বিতীয় সমাবর্তনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা আছে এই মুহূর্তে। আমরা গত সরকারের সময় আমরা চেয়েছিলাম যে আমরা এই সমাবর্তনটা করব, দ্বিতীয় সমাবর্তনটা, কিন্তু আমরা অনেক চেষ্টা করার পরও প্রধান উপদেষ্টার টাইম এবং সময়টা না ম্যাচ করার কারণে আমাদের, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন তো একটা বড় পরিসরে করতে হয়, বড় ভেন্যুতে দরকার পড়ে, প্রচুর ছেলেমেয়েরা সেখানে উপস্থিত হবে, লক্ষ লক্ষ ছেলেমেয়েরা সমাবর্তনে উপস্থিত হবে, একটা বিশাল আয়োজন। তো সেটা আমরা সেই সময়টা ওনারা আমাদেরকে দেন নাই। এইবার আমরা মন্ত্রণালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে আমরা চিঠি লিখেছি, এবং মন্ত্রণালয় এটা পজিটিভ, এবং আমি আশা করি যে এই বছরে 2026 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন এবং অধ্যক্ষ সম্মেলন, আমরা ন্যাশনালি আমরা একটা অধ্যক্ষ সম্মেলন করি, এই দুটা বড় ইভেন্ট আমাদের সামনে আসছে, এবং মন্ত্রণালয় খুবই পজিটিভ এই ব্যাপারে। আমরা সময় চাচ্ছি এখন, বিশেষত মাননীয় প্রধানমন্ত্রী সময়টা চাচ্ছি আমরা সময়টা পেলেই আমরা সমাবর্তন ঘোষণা করব। আমাদের একটা বড় সমস্যা দেখলাম, জয়েন করার পরে প্রচুর পরিমাণে নকল হচ্ছে সারা দেশেই, সবগুলা মানে মোটামুটি একটা মানে নকলের মহোৎসব, প্রফেশনাল কোর্সগুলো থেকে ধরে আপনার সব জায়গাতেই। আমরা সেই জায়গাটাতে একটা নিয়ন্ত্রণ আনতে পেরেছি। আমরা কলেজের প্রশাসনকে আমরা সেখানে কতগুলো বাইন্ডিংসের ভিতরে আনতে পেরেছি, এবং আমরা তাদেরকে উজ্জীবিত করতে পেরেছি যে আমরা অধিভুক্তি বাতিল করে দেব, যদি আপনার কলেজে এই পরিমাণ নকল হয় আমরা অধিভুক্তি বাতিল করে দেব। আমরা সারেন ভিজিট বাড়িয়েছি, আমরা এক একটা অনার্স পরীক্ষাতে অথবা এক একটা পরীক্ষাতে আমরা শত শত ইনভিজিলেটর বিশ্ববিদ্যালয় থেকে আমরা পাঠাচ্ছি। কলেজের ইনভিজিলেটর তো আসেনি। এখন আমরা স্থানীয় স্টেক হোল্ডার যারা আছেন, সুদীজন যারা আছেন, পড়াশোনা নিয়ে যারা কাজ করেন, যারা ইনভিজিলেশনে যেতে পারেন, তাদেরকেও আমরা ইনভলভ করেছি। মোটামুটি একটু নিয়ন্ত্রণের দিকে, আমি বলবো না যে একদম সমাধান হয়ে গেছে, কারণ নকল করাটাও এটা এখন আমাদের কাছে মনে হচ্ছে একটা সোশ্যাল কনস্ট্রাক্ট, মানে এখানে পাওয়ার রিলেশনশিপ কাজ করে, এবং কোন পরিবার থেকে আসছে, কোন এলাকার থেকে আসছে, কার ছাত্র কার আত্মীয়, সেই বিষয়গুলো। বিশেষত ল কলেজগুলোতে, আমাদের ল কলেজগুলোর নকল আমরা মোটামুটি একটা শেষের দিকে। ল কলেজগুলোকে আমরা গুচ্ছের ভিত্তিতে ল পরীক্ষাগুলোকে আমরা স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর হাতে দিয়ে দিচ্ছি। অলরেডি অনেকগুলো বিশ্ববিদ্যালয় আমাদের ল কলেজ পরীক্ষাগুলো নিচ্ছে। তখন বিশ্ববিদ্যালয়ের হাতে যাওয়ার পরে মিনিমাম অন্ততপক্ষে চেষ্টা করে যে এটাকে মুক্ত রাখার জন্য। নকলের ব্যাপারে আমরা মোটামুটি জিরো টলারেন্সে আছি, কারণ আমাদের যে শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, উনি বাংলাদেশে আপনারা জানেন 2001-2006 সময়ে উনি নকল মুক্ত পরিবেশ তৈরি করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন, এবং উনি আবার কিন্তু এইবার শিক্ষামন্ত্রী। ওনার চোখের আড়ালে আপনার এই কাজটা কেউ করতে পারবে বলে আমি মনে করি না।